জাতি, ভবিষ্যৎ দেশ ও জাতি, সেবাই হবে আমাদের জীবনে শপথ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে দশম শ্রেণীর জন্য ইংরেজি প্রথম পত্র ক্লাস নিয়ে আমি উপস্থিত। তো তোমাদের সাথে যথারীতি আমি আছি মোহাম্মদ রাহেল উদ্দিন। তো তোমাদের আজকে ইংরেজি প্রথম পত্রের ইউনিট 11, এই ইউনিট 11-এর একটি লেসন নিয়ে আলোচনা করব। আর ইউনিট 11-এর আলোচ্য বিষয় হলো রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল মিন্স রিইউজেবল, অর্থাৎ নবায়নযোগ্য যে জ্বালানি সম্পদগুলো, শক্তি সম্পদ, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর এই জ্বালানি সম্পদের কেন্দ্রে আছে হলো তোমাদের এই সৌরশক্তি, অর্থাৎ সোলার এনার্জি। তো এই রিনিউয়েবল এনার্জির একটি লেসন তোমাদের পড়াবো আজকে। আর এই লেসনটা হবে হলো রিনিউয়েবল এনার্জি সোর্স 2, লেসন 2 থেকে এটা আমরা নিয়েছি। তো চলো আমরা সরাসরি আলোচনাতে যাই। তো আজকে যে বক্তব্যটা বা যে আলোচনাটা আমরা পড়ব, এটা মূলত একজন বিজ্ঞানীর বক্তব্য। আর এই বিজ্ঞানী হলেন আমাদের পাশের দেশ, প্রতিবেশী দেশ ভারতের পরমাণু বিজ্ঞানের জনক, একজন বিশিষ্ট বিজ্ঞানী। তিনি একজন মুসলিম, নাম ডক্টর APJ আব্দুল কালাম আজাদ। APJ হলো আবুল পাকির জয়নাল আবেদিন আব্দুল কালাম আজাদ। তিনি একজন ডক্টরেট ডিগ্রিধারী বিজ্ঞানী। তিনি ভারতের পরমাণু বোমার জনক। তিনি পারমাণবিক বোমা তৈরি করতে সূত্রগুলো কাজে লাগিয়েছেন, একজন বিখ্যাত ব্যক্তি। তিনি ভারতের 2 বারের রাষ্ট্রপতি ছিলেন। তাকে আরও একবার রাষ্ট্রপতি থাকার জন্য অনুরোধ করেছিল ভারতীয় সরকার, কিন্তু তিনি বলছেন না, এখন আর আমার দ্বারা সম্ভব না, সেই বয়সও নাই। তো সেই 3য় মেয়াদে তিনি ক্ষমতা গ্রহণ করেননি, এবং সেই সময়ই তিনি কোনো একটি আন্তর্জাতিক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় ডায়াসের সামনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন। আর সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন। তো তার সম্পর্কে আমরা পরেও জানতে পারবো। তো আজকে তার একটা বক্তব্য আমরা পড়ব, এটা হলো এনার্জি সম্পদ নিয়ে। তো তিনি বলছেন, ইন আ স্পিচ অ্যাট দ্য 19th সায়েন্স কংগ্রেস, অর্থাৎ 90তম বিজ্ঞান সম্মেলনে। এই কংগ্রেসের সিমিলার ওয়ার্ড হলো সামিট, SUMIT। সামিট শব্দের অর্থ কংগ্রেস, অর্থাৎ সম্মেলন। 90তম বিজ্ঞান সম্মেলনে একটি বক্তব্য দিতে গিয়ে ইন্টারন্যাশনালি অ্যাকনলেজড সায়েন্টিস্ট অ্যান্ড ফর্মার ইন্ডিয়ান প্রেসিডেন্ট মিস্টার APJ আব্দুল কালাম আজাদ Abdul Kalam mentioned a very important aspect of mankind's future energy crisis. তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিজ্ঞানী এবং ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট APJ আব্দুল কালাম মানুষের ভবিষ্যৎ শক্তি সম্পদের একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেছেন। গুরুত্বপূর্ণ দিক তিনি পয়েন্ট আউট, অর্থাৎ উল্লেখ করেছেন। অ্যাকনলেজড অর্থাৎ অ্যাক্লেইমড, ACCLAIMED, অ্যাক্লেইমড অথবা অ্যাপ্রুভড, APPROVED, অ্যাপ্রুভড, স্বীকৃত। তো ফর্মার বলতে এক্স বোঝায়, EX। তোমরা এক্স শব্দটার সাথে অনেকেই, অনেক না, আজকে বহুল পরিচিত, সবাই পরিচিত। এক্স মিন্স প্রাক্তন, পুরাতন। তো আসপেক্ট অর্থ ফেজ, PHASE, দিক, নেচার, একটা ব্যাপার নিয়ে তিনি আলোচনা করেছেন। ক্রাইসিস, এটা সিঙ্গুলার নাউন যার অর্থ সংকট। সিমিলার ওয়ার্ড হলো প্রবলেম। এটার এই ক্রাইসিসের প্লুরাল ফর্ম হলো ক্রাইসেস, CRISES। He pointed out that the era of wood and biomass has almost come to an end. তিনি মেনশনড, পয়েন্টেড আউট মিন্স মেনশনড, তিনি উল্লেখ করছেন যে বায়োগ্যাস, বায়ো প্রযুক্তি
বায়োজ্বালানি এবং আমাদের কাঠের যুগ শেষ হয়ে এসেছে। এরা মিন্স টাইম, একটা নির্দিষ্ট সময়, এটা শেষ হয়ে এসেছে। এরা বলতে আসলে 12 বছরকে বোঝানো হয়েছে, কিন্তু এটা আসলে 12 বছর নয়, এটা একটা নির্দিষ্ট সময়টাকে বোঝানো হয়েছে, যে সময়টুকু কোনো কিছু বেঁচে থাকে। দ্য এজ অফ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস উড সুন বি ওভার উইদিন দ্য নেক্সট ফিউ ডিকেডস। তিনি বলছেন যে কাঠ এবং তেলের সময়টাও পরবর্তী কয়েক দশকের মধ্যে শেষ হয়ে যাবে। ডিকেডস মিন্স দশক, DECADE, 10 বছরকে এক ডিকেড বলা হয়ে থাকে। বলছে যে তেল, ন্যাচারাল গ্যাস এগুলো কি হয়ে যাবে, অতি সত্বর কয়েক দশকের মধ্যেই শেষ হয়ে যাবে। ম্যাসিভ বার্নিং অফ ওয়ার্ল্ডস কোল রিজার্ভস may lead to a worldwide ecological disaster because coal burning emits the highest amount of carbon in the atmosphere. তাহলে আমাদের পৃথিবীতে যে কয়লা শক্তির মজুদ আছে বিশাল, এই মজুদটা, এই কয়লা শক্তি আমরা তুলে এগুলো যে পোড়াচ্ছি, কয়লা পোড়াই, এটার ফলে পৃথিবীতে বিশাল অনেক আকৃতির একটি কি হবে, বড় আকৃতির একটি দুর্যোগ বয়ে আনবে। ম্যাসিভ মিন্স হিউজ, HUGE। দুর্যোগ বয়ে আনার কারণ হলো এই কয়লা পোড়ানোর ফলে পৃথিবীতে এই বাতাসের সাথে কার্বন ডাই অক্সাইড প্রচুর পরিমাণে মিশে যায়। কার্বন মিন্স এখানে কার্বন ডাই অক্সাইড। বার্নিংয়ের সিমিলার ওয়ার্ড এর আগে আমরা পড়েছি, কম্বাসন, COMBUSTION, কম্বাসন, পোড়ানো, দহন। আচ্ছা, ইউক্রেইনস ফর্মাল সোভিয়েত ইউনিয়ন Chernobyl disaster in 1986 has exposed that nuclear energy can be potentially dangerous too. সাবেক বা পুরাতন সোভিয়েত ইউনিয়নের ইউক্রেন নামে একটি জায়গা ছিল, ইউক্রেনে একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের চেরনোবিল নামে একটা জায়গা আছে, সেখানে পারমাণবিক চুল্লিতে বিস্ফোরণ ঘটে। আর এই বিস্ফোরণটা দেখিয়ে দিয়ে গেছে যে এই পারমাণবিক শক্তি আমাদের জন্য কতটা ভয়ঙ্কর। তোমরা জানো অনেকেই যে সাবেক সোভিয়েত ইউনিয়ন বলতে রাশিয়া এবং তার আশেপাশে অনেকগুলো দেশকে বোঝাতে শক্তিশালী একটা দেশ ছিল। এই রাশিয়া নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। এখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে 17টা কি 19টা দেশ, 16 থেকে 19টা হবে দেশ আলাদা হয়ে গেছে। তার মধ্যে ইউক্রেন একটি স্বাধীন দেশ। এই ইউক্রেনের চেরনোবিল নামে একটা জায়গা আছে যেখানে এই রাশিয়ার পারমাণবিক কেন্দ্র ছিল। সেটা বোমার কেন্দ্র হতে পারে অথবা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হতে পারে। তো বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ ঘটে, অনেকগুলো মানুষের প্রাণহানি ঘটে। সেটা হলো 1986 খ্রিস্টাব্দে, তারিখটা মনে রাখবা। জায়গাটা চেরনোবিল, আর এই চেরনোবিল হলো ইউক্রেন দেশে অবস্থিত। তাহলে ডিজাস্টার হলো ক্যালামিটি, CALAMITY, এক্সপোজড মানে রিভিলড, REVEALED, বা ডিসক্লোজ, DISCLOAC। ক্লোজ মানে লাগানো, বন্ধ করা, আর ডিসক্লোজ মানে খুলে দেওয়া। সো অ্যাকর্ডিং টু কালামের বক্তব্য মতে, the only solution that mankind can look to is the massive use of solar energy in future because it has some advantages over other forms of renewable energies. আব্দুল কালাম বলে গেছেন ভবিষ্যতে মানুষের কাজ হবে বিকল্প কিছু নবায়নযোগ্য জ্বালানির খোঁজ করা, আর এটার প্রধান উৎস হবে আমাদের সৌরশক্তি। এই সৌরশক্তির অন্যান্য নবায়নযোগ্য শক্তির চেয়ে অনেকগুলো সুযোগ সুবিধা আছে। নবায়নযোগ্য যে জ্বালানিগুলো আছে তার মধ্যে এই সৌর জ্বালানিটা আমাদের জন্য অনেক বেশি সুযোগ দিয়ে থাকে। অ্যাডভান্টেজেস মিন্স ফ্যাসিলিটিস, FACILITIES। ওকে,
পরবর্তী স্লাইডে আমরা যাব। দেখো, নাও হোয়াই হ্যাজ কালাম পুট সো মাচ ইম্পর্টেন্স টু দ্য ইস্যু অফ এনার্জি। বলছে যে এই এনার্জি বিষয়টার উপরে কালাম এত গুরুত্ব কেন দিলেন? ইম্পর্টেন্স মিনস সিগনিফিক্যান্স, SIGNIFICANCE, সিগনিফিক্যান্স। ইস্যু মিনস topic, TOPIC. The energy sources have always been a major factor of change throughout history. ইতিহাস খুললে দেখা যাবে পৃথিবীর যত বড় বড় পরিবর্তন সাধন হয়েছে, এই পরিবর্তনের পেছনে ছিল শক্তি সম্পদ। যেমন প্রাচীনকালে মানুষ গুহাবাসী ছিল, তখন তারা আগুন জ্বালাতে জানতো না, কাঁচা মাংস খেত, কাঁচা ফলমূল খেত। যখন আগুন জ্বালানো শিখলো, তখন তাদের মধ্যে জীবনে একটা বৈপ্লবিক পরিবর্তন আসলো। তাহলে আগুন একটা সম্পদ। এরপরে বিদ্যুৎ শক্তি, দেখো আমাদের জন্য এই বিদ্যুৎ শক্তিটা বিশাল। আজকে আমরা এই যে মোবাইল ফোন ইউজ করি, ল্যাপটপ, এরপরে অন্যান্য ডিভাইস, বাসায় টিভি, ফ্রিজ, এয়ার কুলার, রুম হিটার, ওয়াশার মেশিন, আয়রন ইত্যাদি ইত্যাদি, আরও কত কি আমরা ব্যবহার করে থাকি। এগুলো সব কিছুর পেছনে হলো এই বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ একটা শক্তি, তাহলে পৃথিবীতে কত বড় একটা পরিবর্তন এনেছে। তো এই যে পৃথিবীতে পরিবর্তনগুলো ঘটালো এই বিভিন্ন ধরনের শক্তি সম্পদগুলো, এটাই হলো মূল কথা। এখানে দেখো যে মেজর ফ্যাক্টর থ্রু আউট দ্য হিস্ট্রি, ইতিহাসে দেখবা প্রধান কারণ হলো পরিবর্তনের পেছনে প্রধান কারণ শক্তি সম্পদ। দ্য ওয়ার্ল্ডস পেট্রোলিয়াম কনজাম্পশন হ্যাজ ইনক্রিজড ফ্রম 3 বিলিয়ন barrels annually in 1930 to 50 billion barrels annually today. তাহলে দেখো 3 বিলিয়ন মিনস 30 কোটি, সরি 300 কোটি। প্রতিদিন সারা পৃথিবীতে 300 কোটি ব্যারেল তেল আগে ব্যবহার করা হতো, সেটা 1930 সালে। আর এখন এসে পৌঁছেছে সেখানে 50 বিলিয়ন ব্যারেল, অর্থাৎ 500 কোটিতে। সরি 3 বিলিয়ন হলো 30 কোটি, 30 কোটি থেকে সেখানে এসেছে 500 কোটি। কনজামশন মিনস ইউজ, এখানে কনজিউম, CONSUME, কনজিউমের অর্থনীতিতে সংজ্ঞা হলো যে কোনো দ্রব্য তার ব্যবহার করে সেই দ্রব্যের উপকারিতা বা উপযোগ নিঃশেষ করাকে বোঝায়। তো যেহেতু আমাদের জ্বালানি সম্পদ আমরা ব্যবহার করে থাকি, এই ব্যবহারটা শেষ করলেই এটাকে কনজিউম বলা হয়ে থাকে। তো annually means every year. In the next quarter century, অর্থাৎ পরবর্তী 25 বছরে, the world's population is expected to be about 8 billion, which is 30% higher than today. অর্থাৎ বর্তমানে যে জনসংখ্যা আছে, পরবর্তী 25 বছরে সেটা 30 ভাগ বেড়ে প্রায় 800 কোটিতে পৌঁছবে। Developing countries will grow their economies about 2 times faster than industrialized countries. বর্তমানকালে যেগুলো শিল্পোন্নত দেশ আছে, তাদের যে অর্থনীতি, উন্নত অর্থনীতি, তার থেকেও উন্নয়নশীল দেশের অর্থনীতি 2 গুণ বেড়ে যাবে। উন্নয়নশীল দেশ যেমন আমরা বাংলাদেশকেও উন্নয়নশীল হিসেবে দাবি করে থাকি। বাংলাদেশ, পাকিস্তান, পাশের দেশ কিছু কিছু আছে এগুলো। তো এদের অর্থনীতি আরও বেড়ে যাবে। ইকোনমি, ICONOMY, ইকোনমি, তার প্লুরাল ফর্ম ইকোনমিজ, ওয়াই উঠে যায় IES। কোনো দেশের পুরো অর্থনীতির ব্যবস্থাকে ইকোনমি বলা হয়ে থাকে। আর ইকোনমিক, MIC, ইকোনমিক হলো অর্থ সংক্রান্ত কোনো টাকা পয়সা বিষয়ে, যাকে বলা হয় আমরা ফিনান্সিয়াল বলি। আর ইকোনমিক্স, MICS, এটা হলো অর্থব্যবস্থার শাস্ত্র, অর্থশাস্ত্র, অর্থাৎ অর্থনীতি যে বিষয়টা, সেটাকে বলা হয় ইকোনমিক্স। আর একটা থাকলো হলো ইকোনমিক্যাল, ICONOMICAL। ইকোনমিক্যাল শব্দের অর্থ হলো হিসেবি, যে হিসেব করে টাকা খরচ করে, যার সিমিলার ওয়ার্ড
ক্যালকুলেটিভ, CALCULATIV, চারটা অর্থ তোমরা ভালো করে বুঝে যাবা, পরীক্ষাতে পরবর্তী সময় কোনো সময় কাজে লাগবে তোমাদের। তাহলে গ্লোবাল ইকোনমিক গ্রোথ ইজ এক্সপেক্টেড টু কন্টিনিউ অ্যাট 3% পার ইয়ার। তাহলে প্রত্যাশা করা হয়ে থাকে যে পৃথিবীতে প্রত্যেক বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি বা বৃদ্ধি, উন্নতি এটা বাড়বে 3% মতো। বর্তমান যেটা কোনো কোনো দেশে 8%, 7%, কারো কারো আবার প্রবৃদ্ধি নাই, কারো কারো 0.5, 0.7% এরকম। তো গড়ে 3% হারে বেড়ে যাবে, যেটা ব্যাপক বৃদ্ধি বলা হয়ে থাকে। কনসিকুয়েন্টলি, যার ফলে দ্য গ্লোবাল ডিমান্ড ফর এনার্জি উইল গ্রো অ্যাট অ্যাবাউট 1.7% পার ইয়ার অন অ্যান এভারেজ। বলা হয়ে থাকে যার ফলে এই যে মানুষের শক্তি সম্পদের ব্যবহার, এটা গড়ে 1.7% আরও বেড়ে যাবে। ইট ইন্ডিকেটস আ 50% রাইজ অফ এনার্জি কনজাম্পশন বাই 2030। তাহলে 2030 সালের মধ্যে আমাদের শক্তি সম্পদের ব্যবহার 50% বেড়ে যাবে, 50%। তাহলে এখন যদি 8 বিলিয়ন ব্যারেল হয়, তাহলে 2030 সালে গিয়ে 8 × 2, তাহলে 16 বিলিয়ন ব্যারেলে দাঁড়াবে তখন 2030 খ্রিস্টাব্দে। দেখো এটা কিন্তু অনেক কয়েক বছর আগের লেখা, তো এখন অলরেডি বেড়ে গেছে। ইফ দ্য ওয়ার্ল্ডস ডেইলি পেট্রোলিয়াম কনজাম্পশন ইজ 220 বিলিয়ন ব্যারেলস, নাও ইট উইল রাইজ টু 335 মিলিয়ন ব্যারেলস বাই দ্যাট টাইম। বর্তমানে যদি আমাদের পেট্রোলিয়াম ব্যবহার 220 মিলিয়ন ব্যারেল হয়ে থাকে, তাহলে 2030 সালের মধ্যে 335 মিলিয়ন ব্যারেলে গিয়ে দাঁড়াবে সেটা, বাই দ্যাট টাইম মানে সেই সময়ের মধ্যে। দ্য প্রেজেন্ট রিজার্ভ অফ হাইড্রোকার্বন এনার্জি রিসোর্সেস ইজ লিমিটেড। তাহলে হাইড্রোকার্বন এনার্জি রিসোর্স মিনস এই যে আমরা তেল বলে থাকি, গ্যাস বলে থাকি এবং কয়লা, এগুলোই হলো হাইড্রোকার্বন রিসোর্স। আমরা অয়েল বলতে, পেট্রোলিয়াম অয়েল বলতে বোঝাই ডিজেল, পেট্রোল, অকটেন, মোবিল, কেরোসিন ইত্যাদি, এগুলোকেই বোঝানো হয়ে থাকে। তাহলে এগুলোর যে আমাদের মজুত মাটির নিচে যোগান বা মজুত আছে, এগুলো কিন্তু অবশ্যই সীমিত, এগুলো কিন্তু প্রতিদিন বাড়ে না। আমরা যে তুলতেছি আস্তে আস্তে মজুত কমে যাচ্ছে। লিমিটেড মিনস রেস্ট্রিক্টেড, আর TRICTED, restricted, and it will not be sufficient to meet the future energy challenges of the world. এবং এই যে শক্তি সম্পদগুলো ভবিষ্যতে আমাদের শক্তি সম্পদের চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত নয়, অর্থাৎ এগুলো যা আছে ভবিষ্যতে এগুলো আমাদের জন্য যথেষ্ট নয়, এগুলো ফুরে যাবে। সাফিসিয়েন্ট মিনস ইনাফ, ENOUGH, ইনাফ। অ্যান্ড হেন্স, এবং যার ফলে, হেন্স মিনস যার ফলে, অর্থাৎ দ্যাট ইজ হোয়াই অথবা ফর দিজ রিজন, যার ফলে লিডিং ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিজ হ্যাভ টেকেন ইনিশিয়েটিভস টু ট্যাপ অল্টারনেটিভ এনার্জি সোর্সেস মেইনলি নোন অ্যাজ গ্রিন অর রিনিউয়েবল এনার্জি সোর্সেস। যার ফলে উন্নত, সমৃদ্ধ, শক্তিশালী যে শিল্পোন্নত দেশ, এরা নতুন নতুন শক্তি সম্পদের খোঁজ করতেছে, আর এই শক্তি সম্পদকে বলা হয় সবুজ জ্বালানি বা নবায়নযোগ্য জ্বালানি সম্পদ। এই টু ট্যাপ মিনস লুক ফর, খোঁজ করা, টোকা দেওয়া, অর্থাৎ আমরা যেমন দরজায় গিয়ে টোকা দিই, জানলায় টোকা দেওয়া, অর্থাৎ কারো খোঁজ করি আমরা ভেতরে কেউ আছে কিনা এরকম। ইনিশিয়েটিভস অর্থাৎ উদ্যোগ নেওয়া। তাহলে নতুন শক্তি সম্পদ খোঁজের উদ্যোগ তারা নিয়েছে, এগুলোকে রিনিউয়েবল এনার্জি বলে। দ্য বটম লাইন অফ কালাম স্পিচ ইন্ডিকেটস দ্য কনসার্ন অফ ম্যানকাইন্ড ইন দ্য 21st সেঞ্চুরি।
অর্থাৎ কালামের বক্তব্যের মূল কথাটা হলো 21 শতাব্দীতে শক্তি সম্পদের জন্য মানুষের দুশ্চিন্তা। অর্থাৎ তিনি বলে গেছেন যে 21 শতাব্দীতে মানুষ শক্তি সম্পদের জন্য ব্যাপক দুশ্চিন্তা করবে। যেমন আমাদের দেশে গ্যাস একটা সম্পদ, এটা কিন্তু সীমিত, আমরা যত ব্যবহার করছি এটা তত নিঃশেষ হয়ে আসছে, শেষ হয়ে আসছে, একসময় শেষ হয়ে যাবে, তখন আমরা আবার অন্য শক্তি সম্পদের জন্য খোঁজ করতে থাকব। তো এই তথ্যগুলো তোমরা ভালো করে পড়বে, কোন সময়ে কী কাজে লাগবে, কত % প্রবৃদ্ধি হবে, 2030 সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যা কত হবে, 8 বিলিয়ন মিন্স 800 ক্রোর, 800 কোটি, বর্তমানে প্রায় 700 কোটির মতো জনগণ, 30 সালে গিয়ে 800 কোটি হবে। এগুলো তোমরা পড়বে। তো আজকের মতো তোমাদের জন্য এই পড়াটা শেষ। তোমাদের জন্য এখন আমি একটি HW নিয়ে আসছি, সেই HWটা দেখব। HWটা হলো রাইট অ্যান ইমেইল টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ। অর্থাৎ তোমার বন্ধুকে ইংরেজিতে কিভাবে ভালো করা যায়, উন্নতি করা যায়, তার জন্য পরামর্শ দিয়ে একটা ইমেইল লেখো। এখন এই ইমেইলটা বন্ধুকেই হবে এমন কোনো কথা নেই, টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার হতে পারে, ইয়াঙ্গার সিস্টার হতে পারে। ইয়াং, YOUNG, কেউ ইয়ং বলবা না, উচ্চারণটা ইয়াং, সেখান থেকে ইয়াঙ্গার, অর্থাৎ ছোট ভাই বোন অথবা বন্ধুকে ইংরেজিতে ভালো করার উপায় জানিয়ে একটি হোমওয়ার্ক তোমরা করবে। এই হোমওয়ার্কটা করে তোমরা আমার মেসেঞ্জার ইনবক্স অথবা ইমোর ইনবক্সে পাঠাবে। অবশ্যই তোমরা মেসেঞ্জার বা ইমোতে পাঠাবে, এটা তোমাদের জন্য আবশ্যিক ব্যাপার। তো আমি দেখে দেবো যে কী লিখেছো তোমরা। তো পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। সকলেই এই মহামারীতে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা করছি। আজকের মতো তোমাদের সাথে আমি ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।